দর্শক, আমরা আবার চলে যেতে চাই ইরানের দুর্ঘটনা প্রসঙ্গে। সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে প্রথমে জিজ্ঞাসা, মর্মান্তিক একটা দুর্ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব, কিভাবে ব্যাখ্যা করবেন এবং একই সঙ্গে বলবেন এই রাইসির মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি যেটা আছে সেখানে কি ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সকালে আমরা কনফার্ম হলাম প্রায় 9:30টার দিকে যে তারা অ্যাকচুয়ালি মারা গিয়েছে। দু একটা প্রশ্ন এখন ইমিডিয়েটলি সামনে চলে আসে যে এরকম একটা অঘটন ঘটতে দেওয়া হলো ইরানের মতো এত প্রযুক্তিগত দিক থেকে উন্নত দেশ। প্রথমত দেখেন, এই হেলিকপ্টার গুলো একসাথে 3টা উড়েছে। কালকে যা ওয়েদার ছিল, এই ওয়েদারে হেলিকপ্টার এই রুটে ওড়াটা একেবারে মানে আত্মঘাতী ছিল। কিভাবে তারা সিদ্ধান্ত নিল এবং এমন একটা রুট ফলো করেছে যেখানে বলতে গেলে মারাত্মকভাবে এই ধরনের একটা পুরনো হেলিকপ্টারে যাওয়াটা অ্যাবসলিউটলি অবাস্তব। এবং ইরানের সামর্থ্য ছিল যে তারা যে কোনো সময় তার প্রেসিডেন্টের জন্য সবচেয়ে উন্নত প্রযুক্তিগত উন্নত মানের কোনো রাশিয়ান বা চীনা হেলিকপ্টার ব্যবহার করতে পারো। রাশিয়ানরা হেলিকপ্টার প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে। সেটা না করে 45 বছরের পুরানো হেলিকপ্টার, যা কিনা এই ধরনের ওয়েদারে উপরের দিকে উঠতে পারে না। ধরেন এই হেলিকপ্টারটা হয়তো 2-3 হাজার ফিটে ছিল, এবং যদি আধুনিক কোনো উন্নত হেলিকপ্টার হতো সহজেই কিন্তু তারা 7,000, 8,000, 9,000 ফিটে উঠতে পারে হেলিকপ্টার। সেখানে কিন্তু তাদেরকে এই খারাপ আবহাওয়ার বিড়ম্বনা ফেস করতে হতো না। সুতরাং এই ধরনের একটা পুরনো হেলিকপ্টার, সেখানে প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টারকে নিয়ে রওনা হওয়াটা পুরো জিনিসটাই ব্যাপারটাই কিন্তু একটা ধূম্রজাল। যে এটা 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 কেন অ্যালাউ করা হলো, এবং এর ফলে আপনার যে নানা রকম প্রশ্ন জাগবে যে এখানে কি কারো হাত ছিল? পাইলট, যে পাইলটের সাথে আরো 2টা হেলিকপ্টার ছিল, যাদের দায়িত্ব ছিল গাইড করে নিয়ে যাওয়া, নিরাপত্তা নিশ্চিত করা, সেই 2টা হেলিকপ্টার তাহলে কিভাবে সেফলি যে ল্যান্ড করলো? আর এখানে প্রেসিডেন্টের হেলিকপ্টারটা যে এই ধরনের স্পটে কিভাবে ঢুকলো? সুতরাং ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয় এখন। তারপরে আমরা যদি আসি, এটা কিন্তু যদিও আমরা জানি যে এখন অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন, কিন্তু 50 দিনের মধ্যে ইলেকশন করতে হবে, এবং এই ইলেকশনের প্রস্তুতি নেওয়াটা একটা দুরূহ ব্যাপার হবে। কেননা শোনা যাচ্ছে যে যদিও ভাইস প্রেসিডেন্ট নির্ধারিত হয়ে আছে, তিনি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু সেখানে কে কে কারা কন্টেস্ট করবে সেই বিষয়ে শোনা যাচ্ছে যে একটা মানে কনফিউশন রয়েছে। এখন সুপ্রিম লিডার হবার ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যে যিনি মারা গেলেন তাকেই ধরা হয়েছিল যে আগামীতে সুপ্রিম লিডার হবেন। তিনি না হওয়াতে এখন আগামীতে সুপ্রিম লিডার হওয়ার যে সম্ভাবনা, সেটাও একটা অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে। আর এমন একটা সময়ে ঘটনাটা ঘটলো যে কিছুতেই কিন্তু সন্দেহর ব্যাপারটা উড়িয়ে দেয়া যায় না। আমরা জানি অতীতে কিন্তু আমেরিকা আর ইসরায়েল এরা কিন্তু রিমোট মেথড ইউজ করে বেশ কিছু ইরানিয়ান অত্যন্ত উঁচু মানের নেতাদের হত্যা করেছে। জেনারেল সোলাইমানি হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। কিছুদিন আগে ইসরায়েলও 2জন ইসলামী গার্ডের শীর্ষ নেতাকে হত্যা করেছে। কাজেই এদের মার্কিন ও ইসরায়েলি অভিজ্ঞতা রয়েছে। এখনো কিন্তু আমরা বলতে পারি না একেবারে সন্দেহাতীত ভাবে যে স্যার, এখানে আপনার কোনো কথা সূত্র বিদেশি ধরে আমি হাত আসতে ছিল চাই, না। যেমনটা বলছিলেন যে কারো হাত থাকতে পারে কিনা, রাইসির এই মৃত্যুটা কি আসলে কি একটা দুর্ঘটনা নাকি বিদেশি কোনো শক্তির হাত আছে, এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। সেই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। এটা দুর্ঘটনা বলে মেনে নেওয়াটা খুব কঠিন। কেননা এমন ভাবে দুর্ঘটনা কিভাবে ঘটতে পারে যে একটা প্রেসিডেন্ট এই ধরনের কোনো প্রিকশন নেয়নি, পুরনো প্লেনে যাচ্ছেন, এমন স্থান দিয়ে যাচ্ছেন যেখানে মৃত্যু অনিবার্য। কাজেই এটাকে দুর্ঘটনা বললেও এটা মনে হয় যেন একটা সাজানো দুর্ঘটনা। জি। আর বিদেশি হাত আছে কিনা, যেটা বললাম একটু আগে, যে অতীতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মানে রিমোট কন্ট্রোল ওয়েতে আগে তারা স্বীকার করেছে যে আমরা হত্যা করেছি,
এখন হয়তো তারা স্বীকার না করলেও তারা হয়তো এমন কিছু উপায় ব্যবহার করেছে। দেখেন, যেখানে প্লেনটা পড়লো, তাইলে অন্য দুটো প্লেন পড়লো না কেন, হেলিকপ্টার পড়লো না কেন? কাজেই এখানে কি সম্ভব যে বাইরে থেকে কোনো একটা রিমোট ডিভাইস ব্যবহার করা হয়েছে যে প্লেনটা, শুধু এই প্লেনটাই যেন ভূপাতিত হয়? আমরা এখনো জানি না, হয়তো ভবিষ্যতে জানা যাবে। তবে এটা ঠিক যে এখন ইরানে এমন একটা সময়, ইসরায়েল যখন যুদ্ধের আক্রমণ করছে, ইরানকে আক্রমণ করতে চাচ্ছে, ইরান চাইলে যে কোনো সময় নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারে, কেননা তাদের 60% ক্যাপাসিটি ইউরেনিয়াম এনরিচমেন্ট সেটা অর্জন করেছে। এই ক্যাপাসিটি, 60% ক্যাপাসিটি, মানে তারা চাইলেই এখন আণবিক অস্ত্র তৈরি করতে পারে। এবং আমি একজন বিবিসির এক ভাষ্যকার বললেন যে তাদের পক্ষে এটা একটা আণবিক অস্ত্র তৈরি করা জাস্ট কয়েকটা দিন সময়ের ব্যাপার মাত্র, চাইলে তারা করতে পারে। এই অবস্থায় ইসরায়েল কিন্তু ইরানের নেতৃত্বে একটা অস্থিতিশীল বাস্তবতা সৃষ্টি করতে চাইবেই। তারা চাইবে ইরান এখন ব্যস্ত হয়ে যাক আভ্যন্তরীণ নানা রকমের পরিস্থিতিতে, যাতে সামনে প্রেসিডেন্ট কে হবে, ইলেকশনে কে দাঁড়াবে কে দাঁড়াবে না, 50 দিনের মধ্যে এই ইলেকশন করতে হবে, সেখানে নিশ্চয়ই একটা বড় রকমের ওলটপালট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ডোমেস্টিক ক্রাইসিসে যদি ইরান একবার ইনভলভ হয়ে যায়, সেই সুযোগে ইসরায়েল এমন কোনো ব্যবস্থা নিতে পারে যেটা ইরানের স্বার্থের অনুকূলে থাকবে না। এমনকি তারা রাফা সহ ফিলিস্তিন রাষ্ট্রের ধারণায়, গাজায় যে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হওয়ার পথে বড় রকমের বাধা সৃষ্টি করতে পারে, যেখানে ইরান হয়তো একটা অস্থিতিশীল আভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তারা হয়তো ঠিক মতো সিদ্ধান্ত নিতে অনেক বিপদে পড়বে। তবে একটা ভালো জিনিস হচ্ছে, আরব বিশ্ব আগে যে কোনো সময়ের তুলনায় ইরানের প্রতি সহানুভূতিশীল হয়েছে, এবং আরব বিশ্ব সহ ইরান তারা ক্লিয়ারলি স্ট্যান্ড নিয়েছে যে দুই রাষ্ট্র ধারণাকে বাস্তবায়ন করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে হলে 67-এর বর্ডারের আগে যেই বাস্তবতা, সেখানে ফিরে যেতে হবে। এবং এই চিন্তাধারাটা যদি টিকে থাকে, তাহলে ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ঠিক মতো নিয়ন্ত্রণ করার ব্যাপারটা আরো সম্ভবপর হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, ইরানের দুর্ঘটনার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান।